শেষ পাতে একটু ভিজানো তেঁতুল আর সামান্য গুড় মাখিয়ে, কেউ কোনোদিন ভাত খেয়েছেন কিনা জানি না, তবে আমরা মাঝে মাঝে খাই, খুবই চমৎকার লাগে। খাওয়াটা একেবারেই তৃপ্তিদায়ক হয়। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। সেখানে থাকবে আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, সাথে থাকবে চুলে ব্যবহার করার জন্য কোকোনাট অয়েল কিভাবে ঘরে তৈরি করা যায় সেটাও। আশা করছি সম্পূর্ণ পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন দিনের 10:30 বাজে। বাজার থেকে কি এনেছেন দেখুন। এক মুঠো ডাঁটা শাক এনেছেন। ডাঁটা সহ শাক এনেছেন যাতে ডাঁটাগুলো মাছ দিয়ে রান্না করা যায়। এই কয়দিন এরকমই করছেন। উনি বলছেন ডাঁটা দিয়ে মাছ রান্না করলে খুব ভালো লাগে। বলেছিলাম লাল লাল দেখে বড় বড় টমেটো আনবে 5 কেজি। এগুলি ডিপ ফ্রিজে রেখে দেব। টমেটো সিজন শেষ হলে তখন বাজারে টমেটো পাওয়া যায়, ওগুলি খেলে আবার সমস্যা হয়। বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা থাকে, তার জন্যই সিজনে টমেটো কিনে এগুলি ডিপ ফ্রিজে রেখে দেব কয়েকদিন, যাতে পরে খাওয়া যায়। টমেটোগুলি আমার খুব পছন্দ হয়েছে, বড় বড় এবং লাল লাল। 2টা বেলও এনেছেন, পাকা বেল। কি মাছ এনেছেন দেখি। হ্যাঁ, এগুলিও আমার পছন্দের মাছ। এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ফুলচিরিং মাছ বলি, বা চেওয়া মাছও বলা যায়। তো এটা হলো সাদাগুলো, এগুলি খেতে খুবই চমৎকার। নদী বা সাগরের মাছ আমার কাছে অনেক ভালো লাগে। মাছের গাটা পিচ্ছিল ছিল, তাই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আর পিচ্ছিল ভাবটা নাই। এবার অনায়াসে মাছগুলো কেটে নিতে পারবো। মাছের পেটে ডিম এবং তেল আছে, এগুলি একটা বাটিতে রেখে দিচ্ছি। মাছের সাথে রান্না করলে অনেক ভালো লাগবে। পিওর নদীর মাছ, এ ধরনের মাছে আমি পছন্দ করি খুব। এই দেখুন প্রতিটা মাছে তেল আর ডিম হয়েছে, এগুলি রেখে দিচ্ছি। এই টমেটোটা বড় হওয়াতে আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু কেটে দেখি খুবই সুন্দর ভিতরে। অর্ধেক টমেটো দিলেই হয়ে যাবে, পুরাটা দেব না। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য কিছুটা নিয়েছি, বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সময় লেগেছে অনেক মাছগুলো কেটে নিতে। মাছ রান্নার জন্য পেঁয়াজ, আলু, টমেটো কেটে নিলাম। এখন কেটে নিচ্ছি কাঁচামরিচ। ডাঁটা শাকগুলো উনি বেছে কুটে পরিষ্কার করে দিয়েছেন, ওগুলিও ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। রান্নার জন্য এই মাছগুলো লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। রান্নার জন্য মাছটা রেডি করে নিতে হবে। বাটিতে নিলাম আলু, পেঁয়াজ, একটু পেঁয়াজ ফোড়নের জন্য রেখে দিলাম। কিছুটা কাঁচামরিচ ফালি করে দেব। টমেটোটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজ কয়দিন ছোট মাছের রান্নাগুলি এভাবে করছি, অনেক ভালো লাগছে খেতে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দেব ধুয়ে রাখা মাছগুলো। এবার একটু সরিষার তেল দিয়ে আলতো হাতে মাছগুলোকে খুব সুন্দর মতো মাখিয়ে নেব, তারপরে রান্নায় বসাবো। এক মুঠো ডাঁটার শাক, শাকগুলো আলাদা করে নিয়েছেন আর ডাঁটাগুলো আলাদাভাবে কেটে রেখেছেন। তো উনি বলেছেন একটু ডাঁটা দিতে এখানে। আমি বলছি না, এই মাছে ডাঁটা দিলে ভালো লাগবে না, এটা আলু দিয়ে রান্না করলেই ভালো লাগবে। তেল গরম হলে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মাখানো মাছগুলো দিয়ে দেব। একেবারে সহজ রান্না, তবে খুবই চমৎকার হয়। এভাবে একটু উল্টিয়ে দিলাম কড়াই ধরে। মাছের তেল আর ডিমটা ধুয়ে রেখেছিলাম, কিন্তু মাছের সাথে মাখিয়ে দিতে ভুলে গিয়েছি, এখন দিয়ে দিলাম। যত বড় রাঁধুনিই হোক, এইসব ছোট ছোট ভুলগুলি মাঝে মাঝে হয়। তো অনেকেই এই ভুলগুলোকে
অন্যভাবে সাজিয়ে ভুলগুলোকে আবার ভালোতে রূপান্তরিত করেন। আমার কাছে মনে হয় ভুলগুলোকে বাস্তবিকভাবে আপনাদের সাথে উপস্থাপন করা উচিত, কারণ এরকম ভুল অনেকেরই হতে পারে। তখন বলবেন, হায় হায়, এখন কি করব, মাছের ডিমটা ফেলে দেব, না হয় রেখে দেব। না, রেখে দেওয়ারও দরকার নাই, ফেলে দেওয়ারও দরকার নাই, এভাবে দিয়ে দিলেই হয়ে যায়। বাটি ধুয়ে অল্প জল দিয়ে মাছগুলোকে কড়াইতে ছড়িয়ে 7-8 মিনিটের মতো ঢেকে রান্না করেছিলাম। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, আলুগুলো নরম হয়ে গেছে, টমেটো গলে গেছে, সব কিছু খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। রান্নাটা এরকম ভিজা ভিজা রাখবো, বেশি শুকাবো না। ঢাকা দিয়ে আরো 2-1 মিনিট রান্না করব, তারপরে নামাবো। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, এবার চুলাটা অফ করে দেব। তেল গরম হলে ছেঁচে রাখা রসুন দিয়ে দিলাম। ডাঁটার শাক রান্না করব। রসুনটাকে নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এখন দেব স্বাদ মতো লবণ এবং ফালি করা কয়েক পিস কাঁচামরিচ, সাথে সাথে শাকগুলো দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে শাকগুলোকে ফোড়নের সাথে খুব সুন্দর মতো মিশিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিট। তারপরেই জলটা শুকিয়ে সুন্দরভাবে শাকটা রান্না করে নামিয়ে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মাছের তরকারিটা বাটিতে নিয়ে কড়াইটা ধুয়ে রাখলাম। এদিকে শাক রান্নাও হয়ে গেছে। এরকম ঝরঝরে করে শাকটা রান্না করে নিয়েছি, তবে শাকটা সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে। রান্না বান্না শেষে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে পরিষ্কার করে এখন আমাদের জন্য হলুদ বেটে নিচ্ছি। হলুদ চা খাবো। এখানে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ আর 3 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে একত্রে মিহি করে বেটে নিয়েছি। 3টা গ্লাসে সমপরিমাণ নিয়ে কুসুম গরম জল মিশিয়ে 3 জনে 3 গ্লাস খেয়ে নেব। এটা অ্যালার্জির মহা ঔষধ। শুধু অ্যালার্জি নয়, আরও অনেক উপকার করে। এটা শরীরের বিভিন্ন ধরনের রোগের উপকার করে এবং শরীরকে রোগমুক্ত রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হলুদ বাটা হয়ে গেছে, এখন বেলের শরবত বানাবো। বেলটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি এবং ফাটিয়ে নিচ্ছি, দেখি ভিতরটা কেমন। ভিতরটা খুব সুন্দর, পাকা বেল। পুরো বেলটা চামচ দিয়ে এভাবে করে এখানে নিয়ে নেব। তবে গাছ পাকা বেল যেভাবে নরম থাকে তেমনটা নরম নয়। ফিল্টার থেকে খাওয়ার জল নিলাম। এবার বেলটাকে ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে। আগে একটু কষলিয়ে নরম করে নেই। এবার অল্প অল্প করে জল দিয়ে বেলটাকে খুব সুন্দর মতো চেলে নেব। এইসব কাজ করতে একটু সময়েরও প্রয়োজন। একটু সময় নিয়ে এসব কাজগুলি করতে হয়। খুব সুন্দর মতো চেলে নিলাম। এখানে আরো জল মেশাতে হবে, মনে হচ্ছে ঘন হয়ে যাবে বেশি। হিমালয়া পিঙ্ক সল্ট। আরো 1 গ্লাস জল দিয়েছি। এরকম খালি পেটে 1 গ্লাস বেলের শরবত খেলে পেট, মন, প্রাণ সব শীতল হয়ে যায়। অনেক ভালো লাগে। ওনাকে 1 গ্লাস দিলাম, এটা পার্থর জন্য। এবার আমার জন্য নেব। আমি এখন খাবো না, আগে হলুদ চাটা রেডি করে নেই। কোল্ড প্রেস কোকোনাট অয়েল শেষ হয়ে গেছে,
তাই নতুন তেল দিয়ে খাবো। নতুন তেলটা আপনাদেরকে দেখাই। গতকাল রাতে এই বাটি সহ তেলটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে নামিয়ে আনলাম। কত শক্ত হয়ে জমাট বেঁধে গেছে কোকোনাট অয়েল দেখুন। হাত দিয়ে উঠাতে পারলাম না, একটা চামচের সাহায্যে উঠিয়ে নিলাম প্লেটটা। কত মোটা হয়ে তেল বসে গেছে দেখুন, দেখতেই ভালো লাগছে। 2টা নারিকেলের তেল এখানে, অনেকটাই তেল হয়েছে। সব সময় কিন্তু ভালো নারিকেল পাওয়া যায় না, তাই এত তেল পাওয়াও যায় না। উনি বলছেন আমি একটু দেখি, তো ওনাকে দেখালাম, দেখে খুব খুশি হলেন। এখন তেলের কেকটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে বয়মে রেখে দেব, তাও নর্মাল ফ্রিজে। এটা বাইরে রাখলে গলে যাবে আর গন্ধ হয়ে যেতে পারে। এখানে এখনো অনেক জলীয় পদার্থ আছে, তো এটা আর বের করার দরকার নাই। এটাও প্রসেস করে বের করা যায়, আর দরকার নাই, এটা তো নিজেরাই খাবো, তাই সামান্য জলীয় অংশ থাকলে কোনো সমস্যা নাই। অনেকটাই হয়েছে। কেকটা অনেক মোটা হওয়াতে ভাঙতেও কষ্ট হয়েছে, চামচ দিয়ে কেটে কেটে নিলাম। বয়মে মনে হয় ধরবে না। গ্লাসে 1 পিস রেখে দিলাম হলুদ চায়ের জন্য, বাকিটা বয়মে রেখে দিচ্ছি। একটু তেল রেখে দেব, এটা দিয়ে অন্য একটা কাজ করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে হলুদ চা খেয়ে নেই। আমাদের 3 জনের জন্য হলুদ বেটেছি, তাই 3 ভাগ করে নিচ্ছি, এটা পার্থর জন্য। প্রথমে নর্মাল জল দিলাম, এরপরে দেব ফোটানো গরম জল, পানীয়টা হবে কুসুম গরম। হলুদ বাটার সময় হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছি, তাই আর এখন পিঙ্ক সল্ট দেওয়ার প্রয়োজন নাই। খালি পেটে 2-3 গ্লাস পানীয় খেয়ে অনেক ভালো লাগছে। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। সেই কোকোনাট অয়েল দিয়ে এখন আমি মাথার চুলে লাগানোর জন্য নারিকেলের তেল বানাবো। কিভাবে বানাই দেখুন। পরিষ্কার কড়াইতে ওই তেলটা দিয়ে দিলাম, আরও একটা কেক দিচ্ছি, একেবারে অল্প তেল হবে মনে হচ্ছে, তার জন্য। এই কেকটাও ওই রকম করে গলিয়ে নেব। চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছি, এখানে বেশি জল নাই, তাই অল্প সময়ে তেলটা পাক হয়ে যাবে। বেশি তাপ দিলে আবার পুড়ে যেতে পারে। তবে তেলটা বেশি সময় ধরে এভাবে নেড়েচেড়ে পাকিয়ে নিলে খুব সুন্দর ঘ্রাণ হবে। ওই তেল মাথায় লাগালে বা গায়ে লাগালে দারুণ ঘ্রাণ লাগে। আর এটা বাইরে তাপমাত্রায় রাখলেও নষ্ট হবে না। তেলটা খুব সুন্দর মতো পাকিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার চুলাটা অফ করে দেব। এরপর তেলটা ছেঁকে নিয়ে ঠান্ডা হলে কাচের একটা বোতলে রেখে দেব। মাসে 1 বার হয়তো বা 2 বার মাথায় তেল লাগাবো। তার জন্য এইটুকু তেল হলে আমার 3-4 মাস বা 5 মাসও চলে যেতে পারে। তেলটা ছেঁকে নেওয়ার পরে যে অংশটা রয়েছে, এটা খেতে খুব ভালো লাগবে, মিষ্টি লাগবে। তো ওটা আমি শুধু শুধু খেয়ে নেব, আপনাদেরকে তেলটা দেখাই। অনেকটাই তেল হয়েছে, এই দেখুন। পুরো কেকটা যদি জাল করে এরকম তেল বের করে নিতাম, আমার মনে হয় 300 গ্রামের উপরে তেল হতো। তেলের ওই মাখনটা খেয়ে নিলাম, খুবই চমৎকার লেগেছে। এখন টমেটোগুলো বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। অনেক আগ থেকেই আমি সিজনে বেশি করে টমেটো কিনে জাল করে ওইটা বয়মে বা কৌটোয় ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতাম, সারা বছর তরকারির সাথে খাওয়া হতো। এখন ওভাবে আর রাখি না, কয়েক বছর যাবৎ গোটা টমেটোই রেখে দিই। এভাবে রাখলেও গ্রেটার দিয়ে ডলে নিলে একেবারে খুব সুন্দর হয়, তাজা টমেটোর স্বাদ পাওয়া যায়। তার জন্যই এভাবে করে রাখছি। প্রতিটা টমেটো থেকে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমাদের গ্রাম অঞ্চলে অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজস্ব মানুষ আছে। অনেকেরই ধারণা ছিল আমরা শহরে কোনো কাজ করি না, শুধু রান্না আর খাওয়া। এখন তো আমার হিতাকাঙ্ক্ষীরা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি সারাদিন কত রকমের কাজ করি। সকাল থেকে এই পর্যন্ত 2 পা জোর করে এখনো বসি নাই, শুধু কাজের মধ্যেই আছি। 2 পা শিনশিন করছে, মনে হচ্ছে শুয়ে থাকি অথবা বসে থাকি। টমেটোগুলো ফ্রিজে রেখে রান্নাঘরটা আবারও মুছে নিয়েছিলাম। এরপরে পুরো ঘরটা
ঝেড়ে মুছে পরিষ্কার করে স্নান করে পূজার্নিক সেরে এখন আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। এখন দিনের 3:30 বাজে। ওনাকে প্রথমে একটু ভিনেগার দিচ্ছি কুসুম গরম জলের সাথে। আমি ভিনেগার খেয়ে নিয়েছি হলুদ চা খাওয়ার আগেই। আমি প্রথমে বেলের শরবত খেয়েছি, এরপর ভিনেগার খেয়েছি, তারপরে হলুদ চা খেয়েছি। 3 গ্লাস পানীয় খেয়ে আমার একেবারে পেট ভরে গেছে। এখনো তেমন ক্ষুধা লাগে নাই, তবে খেতে বসলে পর্যাপ্ত পরিমাণে খেতেও পারবো, কোনো সমস্যা নাই। আমি তো সারাদিন কাজের উপরে ছিলাম, আমার তেমন সমস্যা হয় নাই, কিন্তু উনি তো সারাদিন বসে থাকেন, কোনো কাজ নাই, শুধু স্নান সন্ধ্যান্নিক করে ওই টিভিতে খেলা দেখছেন, কোনো সময় এটা সেটা দেখছেন, আর মাঝে মাঝে আমাকে বলছেন আর কতক্ষণ লাগবে। কি যে তাড়াহুড়ো করে সারাদিন কাজ করি, আপনারা যদি সামনাসামনি দেখতেন তখন বুঝতে পারতেন আমি সারাদিন কত দৌড়ের উপরে থাকি। খাওয়া দাওয়া শেষে থালা বাসন ধুয়ে এরপরে ভিডিওর কাজ আছে, এডিটিংয়ের কাজ আছে, তারপর আপনারা ভিডিও দেখে কে কি কমেন্টস করছেন সেটা দেখতে হবে, গঠনমূলক রিপ্লাই দিতে হবে, কত রকমের কাজ থাকে। তারপরে সন্ধ্যা হবে, সন্ধ্যার পূজা অনেক সেরে তারপরেই রাত 8টার আগে রাতের খাওয়া শেষ করতে হবে। এরপরে ধোয়া মোছা তো আছেই, ওগুলি শেষ করে আগামীকালের জন্য ভিডিওটা ভয়েস দিয়ে রেডি করতে হবে। এগুলি করতে করতে রাত 12টা 1টা বেজে যায়। দেখুন, এই ফাঁকে কাজের হিসাবটাও দিয়ে দিলাম সারাদিনের। এখন বলবো রান্নাগুলি কেমন হয়েছে। শাকটা যে কি চমৎকার হয়েছে। একটু মাখো মাখো রেখেছি। এসব মাছ এইভাবে রান্না করলে স্বাদ। কি চমৎকার। প্রতিটা মাছের পেটে তেল আর ডিম হয়েছে, সব ডিম হয়েছে। বাহ, কত স্বাদের। এই ধরনের মাছ আনিও সবসময়। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এখন বলবো গত 24 ঘন্টা ভিডিও দেখে আপনারা যারা কমেন্টস করেছিলেন, প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন ডেইলি কিচেন, এরপর হর্ষ বসাক চাঁদপুর থেকে, সোনিয়া দেবী, সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, রায়া ইয়াসমিন, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, দিনশ্রী, রেখা মল্লিক গুজরাট থেকে, রানু বেগম ইতালি থেকে, রোমা মিত্র মমতাজ ব্লগ মাইজি থেকে, মনিরা চৌধুরী, নিবেদিতা মণ্ডল ভারতী, কণিকা চৌধুরী, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, রাজলক্ষ্মী দাস, অনিমা বোস রাঁচি থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সারাদিনে একবেলা ভাত খাই, কি যে চমৎকার করে খাচ্ছি দেখুন। শেষ পাতে তেঁতুল আর খেজুর গুড় মাখিয়ে ভাত খাচ্ছি। এই খাওয়াটা কিন্তু অতিরিক্ত, তবে খেতে খুব ভালো লাগে, একেবারে পরিপূর্ণ খাওয়ার একটা তৃপ্তি আসে। একদিন এভাবে শেষ পাতে ভিজানো তেঁতুল আর গুড় মেখে ভাত খেয়ে দেখবেন কেমনটা চমৎকার লাগে, তখন বুঝবেন। শেষ পাতে
এই ধরনের খাবার কি যে তৃপ্তিদায়ক, খাওয়াও হয় বেশি, এই ভাতটা তো অতিরিক্ত। কি চমৎকার লাগছে, মুখে দিতেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।